উইটগেনস্টাইনের সম্বন্ধে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, তো ওনার জন্ম কবে হয়েছিল? 1889, মানে খুব সাময়িক, 100-150 বছরের মধ্যে, এবং মৃত্যু 1951। তো ওনার সম্বন্ধে বলতে গেলে আমাদের জানতে হবে আগে যে রাসেল আর জি মুরের সম্বন্ধে। রাসেল আর জি মুর একদিক দিয়ে উইটগেনস্টাইনের কি ছিল, শিক্ষক ছিল বলা চলে, আবার গাইডেন্সও বলা যায়। বলবো, যাই হোক, মানে উইটগেনস্টাইনের দর্শনটা যে ছিল না, খুবই জটিল প্রকারের এবং গভীর প্রকারের। তো এটা নিয়ে রাসেল আর মুর দুজনেই বলেছেন যে, মানে একদিক দিয়ে হয় না, আমরা বিষয়টা ভেবে বুঝছো, আমাদের যেরকম কোনো একজন টিচার হয়, তো সেই টিচারের কাছে আমরা যদি পড়াশোনা করি, তো প্রথমে আমরা কি ভাবি, টিচারকে আইডিয়াল মনে করি, কিন্তু পরবর্তীকালে যদি আমরাই এতটা বড় হয়ে যাই যে টিচাররাই অবাক হয়ে যায়। তো সেরকম ব্যাপারটা এখানে উইটগেনস্টাইন, রাসেল আর মুরের সাথে হয়েছে। উইটগেনস্টাইন তো তাদের পরে এসেছেন। রাসেলের জন্ম কবে? রাসেলের জন্ম হচ্ছে 1972, কিন্তু উইটগেনস্টাইনের জন্ম আমরা 1890। রাসেল আর মুর দুজনেই কিন্তু তার সম্পর্কে অনেক কিছু বলেছেন। তো সেটা তার ব্যক্তিগত জীবন। এর থেকে আমরা একটা ধারণা করতে পারি যে উইটগেনস্টাইন একজন আহ কি বলবো, খুবই যুক্তিবিদ বা মানে শুকনো বুদ্ধি দার্শনিক ছিলেন। যাকে, তো উইটগেনস্টাইনের যে দুটি আমরা বই পাই, তার তো অনেকগুলো বইয়ের কথা আলোচনা করা আছে, যেরকম ব্লু বুক, জেটেল, অনসার্টেনটি। কিন্তু এখানে বিশেষ করে যে দুটি বইয়ের কথা বলা হয়েছে, সেই দুটি বই হচ্ছে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস। এই যে বইটি, এই বইটি লেখা হয় 1922 সালে, মানে প্রকাশিত হয়। তখন কিন্তু এই বইটির নাম কিন্তু একটু অন্যরকম ছিল, তো সেটা আমাদের জানার বিষয় না। তো আমরা এখন যে এই বইটির নাম যে আকারে আর কি পাই, সেটা হচ্ছে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস, যার বাংলা অর্থ হচ্ছে যৌক্তিক দর্শন সন্দর্ভ। আর একটি বই হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। মানে এই দুটি গ্রন্থ তার জীবনের এতই প্রভাব ফেলেছে যে এই দুটি গ্রন্থ থেকে আমরা বলতে পারি এই দুটি গ্রন্থ মিলে তার দর্শনটাকে দুটি ভাগে ভাগ হয়েছে। মানে দেখো, এখানে লেখা আছে হিজ ফিলোসফি ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস, ওয়ান ইজ জালিয়া উইটগেনস্টাইন which is based on Tractatus Logico Philosophicus, and another one is later Wittgenstein which is based on philosophical investigation. তার মানে আমরা বলতে পারি যে ওনার যে প্রথম, মানে ইয়ারলি উইটগেনস্টাইন, মানে প্রথম দিকের যে উইটগেনস্টাইন, সেটা কোন বইয়ের উপর নির্ভর করে, সেটা ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস এই গ্রন্থটির উপর নির্ভর করে আছে, ঠিক আছে। তারপরে যে ওনার আরেকটি গ্রন্থ ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন, সেখানে আমরা কি পাই, সেটা হচ্ছে তার লেটার, মানে পরের দিকের দার্শনিক আলোচনা আর কি। তো লেটার উইটগেনস্টাইন বলতে আমরা বুঝবো ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন, এন্ড ইয়ারলিয়ার উইটগেনস্টাইন বলতে আমরা বুঝবো যে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস। যাক, তো শুরু করার আগে আমি একটা বিষয় নিয়ে তোমাদের সামনে স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে, আমরা সবাই জানি এটা, যে উইটগেনস্টাইন হচ্ছেন একজন ভাষার দার্শনিক। তো উনি কিন্তু একজন ভাষার দার্শনিক, এটা বলা যতটা ঠিক, তার থেকে বেশি ভালো হবে ওনাকে যদি ভাষাগত দার্শনিক বলা হয়। এবার তোমাদের মাথায় আসবে যে ভাষাগত দার্শনিক আর ভাষার দার্শনিক, এই দুটির মধ্যে পার্থক্য আবার কি? এই দুটির মধ্যে একটুখানি পার্থক্য আছে, যেটা হচ্ছে ভাষার দার্শনিক আমরা তাকে বলবো, মানে ফিলোসোফার ফিলোসোফার অফ ল্যাঙ্গুয়েজ, আমরা তাদেরকে বলবো যারা ভাষার মধ্যে কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করে, যেরকম দ্য কনসেপ্ট অফ ট্রুথ, কনসেপ্ট অফ কনসেপ্ট অফ মিনিং, কনসেপ্ট অফ রেফারেন্স, এইসব নিয়ে আলোচনা করে যারা, তাদেরকে আমরা বলবো ফিলোসোফার অফ ল্যাঙ্গুয়েজ। কিন্তু উইটগেনস্টাইনকে আমরা ফিলোসোফার অফ ল্যাঙ্গুয়েজ না বলে লিঙ্গুইস্টিক ফিলোসোফার বলবো। এর কারণ হচ্ছে যে, কেন আমরা লিঙ্গুইস্টিক ফিলোসোফার বা ভাষাগত দার্শনিক বলবো, কারণ উইটগেনস্টাইন যে ভাষাটাকে ব্যবহার করছেন, শুধুমাত্র ভাষার মধ্যে কিছু কনসেপ্টকে নিয়ে আলোচনা করেননি, উনি ভাষাটাকে একটা সোর্স বা একটা পদ্ধতি হিসাবে, দর্শনের একটা পদ্ধতি হিসাবে ভাষাটাকে ব্যবহার করেছেন। এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে যে ওনাকে আমরা ভাষাগত দার্শনিক কেন বলবো? দেখো, উইটগেনস্টাইনের দর্শনগুলো খুবই মজার, কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। তোমরাও মজা পাবে আস্তে আস্তে। একটু কোঅপারেট করো, তোমরা একটু কথা বলো আমার সাথে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, যাই হোক,
তো দেখো এখানে আমরা কিছু কি পয়েন্টস পাই, মানে তার দর্শনের সাথে পরিচিত হতে গেলে অনেক কিছুই তো আছে, আমি কিছু কিছু লিখে রাখছি তার মধ্যে কিছু। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিয়ালিটি, ভাষা এবং বাস্তবতা। তারপরে ফ্যাক্টস অ্যান্ড অবজেক্টস, আমি শুধু বাংলা অর্থগুলো বলে যাই, এখানে বুঝাচ্ছি না। ঘটনা এবং বস্তু। তারপরে আছে প্রপোজিশন অ্যান্ড নেমস, মানে বচন এবং নাম। পিকচার থিওরি অফ মিনিং, এটা আমরা সবাই শুনেছি, পিকচার থিওরি অফ মিনিং কার, উইটগেনস্টাইনের। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্ল্ড, ভাষা এবং বাস্তবতা। মিনিং অ্যান্ড ইউজ, আচ্ছা আমি এই কথাটা দুই জায়গায় লিখে ফেলেছি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিয়ালিটি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্ল্ড। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিয়ালিটি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্ল্ড দুটো কিন্তু একই জিনিস, আমি পরে এটা বুঝাচ্ছি তোমাদের। মিনিং অ্যান্ড ইউজ, কোনো কিছু অর্থ এবং তার ব্যবহার। উইটগেনস্টাইন একটা ফেমাস কোটেশন রয়েছে, সেটা হচ্ছে ডোন্ট আস্ক ফর দ্য মিনিং, আস্ক ফর দ্য ইউজ। মানে কোনো কিছু ধরো, যদি আমি তোমাকে বলি যে ওয়াটার, ওয়াটারের যদি অর্থ তোমাকে বলি, কি বলবো ওয়াটারের অর্থ বলতে কি, ওয়াটার ততক্ষণ পর্যন্ত না তুমি বুঝতে পারবে যতক্ষণ পর্যন্ত না তুমি তোমাকে দেখিয়ে দেবো যে এটাকে ওয়াটার বলে। ধরো তুমি প্রথম ওয়াটার নামটা শুনলে তুমি কিছু বুঝতে পারবে না, যদি তার মিনিংটা বলা হয়। ইউজটা যে ওয়াটার কি, ওয়াটারের ইউজ মানে জল খেলে আমাদের তৃষ্ণা নিবারণ হয়, জল একটি তরল পদার্থ, এইসব যে তার আমরা ডিসক্রিপশন দিয়ে তার ইউজটাকে আমরা দেখিয়ে দিচ্ছি, সেটার কথা বলছে। তো উইটগেনস্টাইন এই কারণে মিনিং এন্ড ইউজের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স করেছেন, সেটা হচ্ছে তারপরে আমরা যেটা পাই অ্যাটমিক প্রপোজিশন এন্ড স্টেট অফ অ্যাফেয়ার্স, মানে একটা সিচুয়েশন বা বস্তুস্থিতি বা পরিস্থিতি বলতে পারো স্টেট অফ অ্যাফেয়ার্স কে। এবং অ্যাটমিক প্রপোজিশন মানে যেটা হচ্ছে আণবিক বচন, মানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে বচনগুলি, যেটা মানে জটিল না, সিম্পল আর কি। তারপরে লজিক্যাল স্পেসের কথা পাই, এখানে অনেক কিছুই আরো রয়েছে ওনার দর্শনে, এত সব মেনশন করিনি, না হলে তোমার মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। আচ্ছা, আমরা এখানে শুরু করার আগে একটা জিনিস বলে রাখি, ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস। ধরো এই গ্রন্থটির কয়টি রয়েছে, এই গ্রন্থটি বলা আছে, এই গ্রন্থটিতে নাকি 7টি, অনলি 7 প্রপোজিশন আর দিয়া। এই যে গ্রন্থ ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস, এখানে কয়টি বচন দিয়ে গঠিত, এটি 7টি বচন দিয়ে, যেটা আমরা শুনেছি হয়তো আমাদের এমএ চলাকালীন। এই 7টি বচন দিয়ে যে পুরো বইটি লেখা হয়েছে, তাহলে কি 7টি বচন মানে এক একটা বচন কি খুব বড়? না, দেখো 7টি বচন দিয়ে লেখা হয়েছে ঠিকই, কিন্তু তার পিছনে আবার প্রত্যেকটি বচনের কি রয়েছে, ব্যাখ্যা রয়েছে। মানে এইভাবে ভাবতে পারো, এগুলি এই 7টি বচন হচ্ছে 7টি সূত্র, সেই সূত্রর ব্যাখ্যা করেছে, তারও আবার ব্যাখ্যা রয়েছে। তো এর এইসব সূত্র বা বচনের ব্যাখ্যা করতে করতে অনেক দার্শনিক বা অনেক রাইটার কি করেছেন, অনেক লেখক বিভিন্ন ভাবে তার দর্শনটাকে উপস্থাপিত করেছে। তো 7টি বচনের আবার অনেক উপটিকা বা বাক্য রয়েছে, যেগুলো আমরা আলোচনা করব। ওনার দর্শনের মোট কয়টি বচন রয়েছে? 7টি। সরি, ওনার দর্শনে না, ওনার গ্রন্থটিতে, এই যে যৌক্তিক দর্শনের সন্দর্ভ বা ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস গ্রন্থটি রয়েছে, এখানে 7টি বচন রয়েছে। আর একটা কথা বলে রাখি, এই দর্শনটি এই বইটি তার, এই বইটি 1922 সালে যখন পাবলিশড হয়, তখন কিন্তু রাসেলের একটি ইন্ট্রোডাকশনও তার সাথে পাবলিশড হয়, রিমেম্বার দিস। এরপরে 1929 সালে 1929 সালে কি হয়, এটা একটা পিএইচডি থিসিস হিসাবে কোথায়, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে, মানে কি বলবো, থিসিস হিসাবে জমা করেন। কে করেন? উইটগেনস্টাইন করেন। তখন কিন্তু তার যে টিচার বা পরীক্ষক বা এক্সামাইন যারা করেন এই থিসিসটি, তারা কে ছিলেন? জি মুর অ্যান্ড বার্ট্রান্ড রাসেল। এগুলো কথা একটু মনে রাখবে বা মাথায় রাখবে, এগুলো পরীক্ষার বেসিসে না, এমনি বললাম। তো চলো জেনে নেওয়া যাক যে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাসে যে 7টি বচন রয়েছে, সেই 7টি বচনের উদ্দেশ্য কি বা বচনগুলিতে কি বলা আছে। তো দেখো, উইটগেনস্টাইনের এটাই লক্ষ্য ছিল যে দর্শনের মাধ্যমে, ভাষার মাধ্যমে তার জগৎ বা বাস্তবতাকে জানা। তো ভাষা আর বাস্তবতা, এই দুটির মধ্যে একটি সম্পর্ক এখানে লেখা আছে। According to Wittgenstein, philosophy is nothing but analysis and discussion of language. ভাষার এক প্রকার হ্যাঁ, দেখো,
According to Wittgenstein, philosophy is nothing but analysis and discussion of language. The language is nothing but a symbolic expression of the facts of experience. আচ্ছা, তার আগে বলি যে ভাষা আর বাস্তব বা বাস্তব জগতের কি সম্পর্ক। তো বাস্তব জগৎকে জানতে গেলে, ভাষা আর তার বাস্তব জগৎকে বা বাস্তবতাকে জানতে হলে আমাদের জানা দরকার যে জগৎকে কিভাবে উনি দেখেছেন। তো বলছে জগৎ হচ্ছে তাই, বাস্তবতা বা জগৎ হচ্ছে তাই যা কি ঘটনা সমষ্টি। আমি ওনার প্রথম বচন বা তোমরা বলতে পারো যে ওই ট্র্যাক্টাস লজিক অফ ফিলোসফি কাছে যে প্রথম 60টি বচনের মধ্যে প্রথম বচন, সেখানে উনি জগৎ নিয়ে বলেছেন। কি বলেছেন? জগৎ কতগুলো ঘটনা সমষ্টি। এবং অন্যভাবে বলছেন যে বিশ্ব জগৎ হচ্ছে তা, বিশ্ব জগৎ হচ্ছে সেই সব বস্তু যা কিনা হয়েছে। হয়েছে মানে কি? হয়েছে মানে কোনো ঘটনা। কথাগুলো বুঝে গেল যে বিশ্ব জগৎ হচ্ছে সেই সব বস্তু যেগুলি হয়েছে। এক জায়গায় উনি এটা বলছেন, আর এক জায়গায় বলছেন যে বিশ্ব জগৎ হচ্ছে তা, বিশ্ব জগৎ হচ্ছে তাই যা কিনা ঘটনার সমষ্টি, বস্তুর সমষ্টি নয়। এবার একটা জিনিস তোমরা মনে রাখো, এখানে কিন্তু বেশ আমি অনেক কিছু বলে ফেললাম, তোমরা কিন্তু মাথায় কনফিউশন হও না। উনি বলছেন যে জগৎ বা বাস্তবতা একই জিনিস। এবার এই জগৎ বা বাস্তবতা যাকে আমরা রিয়ালিটি বলি, এই রিয়ালিটি কি বলছেন? এই রিয়ালিটি বলছে ঘটনার সমষ্টি, এটা বস্তুর সমষ্টি নয়। তো এবার তোমরা আমাকে বলো যে তোমাদেরকে যদি বলা হয় যে বিশ্ব জগৎ কি, আমাকেও যদি প্রশ্ন করে সাধারণভাবে, কারণ জগতে কি রয়েছে? বস্তুই রয়েছে। বস্তু বলতে শুধুমাত্র জড় বস্তু না, বস্তু বলতে এখানে বস্তু, ব্যক্তি, পশু, প্রাণী সবকিছু চলে আসে। ঠিক আছে, মানে এখানে বিড়াল, এখানে ঘোড়া, গরু, মানুষ, পক্ষী, পাখি, পশু সবকিছু চলে আসে এখানে। ঠিক আছে, তো বিশ্ব জগতে উনি কি বলছেন যে বিশ্ব জগৎ হচ্ছে ঘটনার সমষ্টি। বরং ওনাকে বলা এটা ছিল যে বিশ্ব জগৎ হচ্ছে বস্তু সমষ্টি, কারণ সাধারণ মানুষ কাছে বিশ্ব জগৎ হচ্ছে বস্তু সমষ্টি বা ব্যক্তির সমষ্টি, কিন্তু ঘটনার সমষ্টি নয়, এটা কেউ বলবেন। এখান থেকে উনি বললেন বাস্তবতা বা বিশ্ব জগৎ বা বিশ্ব সমষ্টি, বস্তু সমষ্টি নয়। জগৎ হচ্ছে কতগুলি বস্তু সমষ্টি। এবং দ্বিতীয়ত যে না, উনি অবশ্যই হয়তো জানতেন যে বিশ্বজগৎ হচ্ছে বস্তু সমষ্টি, তাও উনি কি করলেন? বিশ্বজগৎ ঘটনার সমষ্টি বললেন। তো এবার দুটি সিদ্ধান্তের মধ্যে প্রথম সিদ্ধান্তটি কিন্তু ঠিক নয়, প্রথম সিদ্ধান্তটি ঠিক নয়। এর অর্থ এটা অজ্ঞাত ছিল না, ওনার কাছে এটা জ্ঞাত ছিল যে বিশ্বজগৎ বস্তু সমষ্টি, তবুও উনি ঘটনার সমষ্টি বললেন বা ঘটনার সামগ্রিক বললেন। কেন? কারণ তিনি এখানে যুক্তি দিচ্ছেন, যদি আমি বিশ্বজগৎকে বস্তু সমষ্টি বলে দাবি করি, তাহলে শুধুমাত্র একটা বর্ণনা, মানে বিশ্বের কিছু বর্ণনা, এর থেকে কোনো সত্যতার জ্ঞান হবে ক্লিয়ার হয়েছে। এক একটা জিনিস যদি বুঝতে না পারো, তাহলে নেক্সট জিনিসটা বুঝতে জনি মিউট করো। আচ্ছা, আমি আমরা শিক্ষক বা গুরু বা একটা মানে অবাক, যেহেতু একজন গুরু যদি হয়ে যায়, তাহলে উদ্দেশ্যে দর্শন কত মানে বুদ্ধির আর কি। দুটি গ্রন্থ পায়, অনেক গ্রন্থের মধ্যে এই দুটি হচ্ছে প্রধান।
একটি হচ্ছে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস, যেটা 1922 সালে প্রকাশিত হয়। অপরটি হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন, যেটা 1953-তে মানে তার মৃত্যুর 2 বছর পরে পাবলিশ হয়, যদিও এই বইটি লেখা হয়েছে প্রায় 1935-এর দিকে। এবার আমি বললাম ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাসে 1929 সালে এটি পিএইচডি থিসিস হিসাবে জমা করেন। এবার এই বইটাতে মোট 60টি বচন রয়েছে। কয়টি বচন রয়েছে? 60টি বচন রয়েছে। এর 60টি বচনের আবার বচনের ব্যাখ্যার জন্য অনেকগুলি বাক্য বা টিকা রয়েছে। এইগুলো ব্যাখ্যা করেছেন বিভিন্ন, না এই ব্যাখ্যাটা তো উনি নিজে করেছেন। সুতরাং এই যে আর ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস, সেটা তো আর জার্মান ভাষায় ওর নিজের ভাষায় লেখা, তো এটাকে পরবর্তীতে যে মানে আলাদা আলাদা ভাষায় যে ট্রান্সলেট করেছেন, তো বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন লেখক এটাকে বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন, সেটা আলাদা বিষয়। আমি আরেকটা বিষয় বললাম যে ওনার দর্শনকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আর্লি উইটগেনস্টাইন, একটা হচ্ছে লেটার উইটগেনস্টাইন। এই দেখতে পাচ্ছ লেটার এন্ড আর্লি উইটগেনস্টাইন, মানে প্রথম দিকের উইটগেনস্টাইন এবং শেষের দিকের উইটগেনস্টাইন। তো প্রথম দিকের উইটগেনস্টাইন কার উপর, মানে কোন বইটাকে আমরা বলবো, সেটা হচ্ছে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস। এটা হচ্ছে তার প্রথম দিকের দর্শন। আর যেটা পরবর্তীতে আসেন 1953 সালে পাবলিশ হয় ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন, যেটা লেখা হয় প্রায় 1933 থেকে 35 সালে, সেটা হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। এখানে ওনার দ্বিতীয় বা শেষের দিকে দর্শনটাকে আমরা জানতে পারি। তো ওনার দর্শনের 2টি ভাগ, একটি হচ্ছে জীবনের প্রথম ভাগ এবং শেষের ভাগের দিকে দর্শন। ঠিক আছে, জীবনের প্রথম ভাগের দর্শন হচ্ছে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস, শেষের ভাগের দর্শন হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। এদের বাংলাগুলি হচ্ছে, প্রথমটির বাংলা হচ্ছে যৌক্তিক দর্শন সন্দর্ভ, ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনের বাংলা হচ্ছে দার্শনিক অনুসন্ধান। এবার আমি যেটা বললাম যে ওনার দর্শনের লক্ষ্য ছিল, আমি আরেকটা জিনিস বললাম যে ওনাকে ভাষাগত দার্শনিক বলা হয়। ভাষাগত দার্শনিক কেন বলা হয়, বা লিঙ্গুইস্টিক ফিলোসোফার, ভাষাগত দার্শনিকের ইংলিশ হচ্ছে লিঙ্গুইস্টিক ফিলোসোফার। ওনাকে ফিলোসোফার অফ ল্যাঙ্গুয়েজ বলা তার ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ ফিলোসোফার ল্যাঙ্গুয়েজটা কি করে, যে ভাষার মধ্যে বা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করে। কিন্তু উইটগেনস্টাইন একজন ভাষাগত দার্শনিক এই কারণে যে উনি শুধুমাত্র কিছু কিছু কনসেপ্টকে নিয়ে আলোচনা করেননি, বরং উনি ভাষার মাধ্যমে জগৎটাকে জানতে চেয়েছেন, বাস্তবতাকে জানতে চেয়েছেন। এরপরে আমি আসলাম যে এখানে কি সিদ্ধান্ত হলো, উনি হলেন একজন ভাষাগত দার্শনিক। এত সব কিন্তু তোমরা ভাবতে পারো যে এটা একটা ইন্ট্রোডাকশন ছিল ক্লাসে। এবার যেটা আসল পয়েন্ট, যে ওনার দর্শনের লক্ষ্য ছিল যে বাস্তব জগৎকে বা বাস্তবতাকে জানা কিসের মাধ্যমে, ভাষার মাধ্যমে। এটা আমি যখন ভাষাগত দার্শনিক প্রুফ করলাম বা বললাম, তখনই আমি এই পয়েন্টটা মেনশন করেছিলাম। তো তার মানে আমরা জানতে পারলাম যে ওনার দর্শনের লক্ষ্য ছিল কি, বিশ্ব জগৎকে জানা। কিসের মাধ্যমে জানা? ভাষার মাধ্যমে জানা। এবং বিশ্ব জগৎ আর ভাষার মধ্যে কি সম্পর্ক রয়েছে, এই নিয়ে তা একটা বেশি করে মাথা ঘামিয়েছেন। যে আমরা যে একটা ভাষা বলি, আমি যদি বলি যে আমার টেবিলের উপরে ফোনটি রয়েছে, এটা একটা ভাষা বললাম, কিন্তু এই যে টেবিলের উপরে একটা ফোন রয়েছে, এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, আমি এটা পরে আস্তে আস্তে বুঝাবো। এতক্ষণ পর্যন্ত যা বললাম তা বুঝতে পারলে কিনা বল? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ, এরপর উনি বলছেন যে ওনার যে 7টি বচন রয়েছেন ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস গ্রন্থে, প্রথম বচনটি কি সম্বন্ধে? বিশ্ব জগৎ সম্পর্কে অথবা বাস্তবতা সম্পর্কে, দ্য ওয়ার্ল্ড। তো উনি কি বলছেন? দ্য ওয়ার্ল্ড ইজ দ্য টোটালিটি অফ ফ্যাক্টস। দ্য ওয়ার্ল্ড ইজ দ্য টোটালিটি অফ ফ্যাক্টস, নট অফ থিংস। তার মানে এটার বাংলা কি, যে বিশ্ব জগৎ হচ্ছে ঘটনার সমষ্টি, বস্তুর সমষ্টি নয়। এবার আমি এটা ব্যাখ্যা করলাম এই দিক দিয়ে যে বিশ্ব জগৎ ঘটনার সমষ্টি, বস্তুর সমষ্টি নয়। কেন? আমরা সাধারণ মানুষ বা যে কাউকে তুমি জিজ্ঞাসা করবে যে বিশ্বজগৎ কি, তো সবাই বলবে বস্তুর সমষ্টি, কারণ বিভিন্ন বস্তু রয়েছে। বস্তু বলতে এখানে শুধু জড় বস্তুকে না, এখানে বস্তু বলতে জীবাত্মা এবং জড় বস্তু সবকিছুকে নিয়েই বস্তু বোঝানো হয়েছে। মানে এখানে একটা আলমারিকে, একটা চেয়ারকে যেরকম বস্তু বলা হচ্ছে, একটা মানুষকে, একটা গরুকে, একটা ছাগলকেও সেরকম ভাবে বস্তু বলা হচ্ছে। এটা মাথায় রাখবে। তো বস্তুর সামগ্রী না বলে ঘটনার সমষ্টি বলতে গেলেন কেন? তো এখানে 2টি সিদ্ধান্ত আনা যায় তার দর্শনে। যে উনি কি প্রথমত এটা সিদ্ধান্ত যে উনি মানে উইটগেনস্টাইন কি জানতেন না বিশ্বজগৎ বস্তুর সমষ্টি, এবং দ্বিতীয় সিদ্ধান্ত এটা আনা যায় যে উনি জানতেন বিশ্বজগৎ হচ্ছে বস্তুর সমষ্টি, কিন্তু তবুও উনি ঘটনার সমষ্টি বলে ব্যাখ্যা করলেন। তো প্রথমটা এই ক্ষেত্রে সত্য নয়, মানে উনি অবশ্যই জানতেন, উনি
যে অজ্ঞাত ছিলেন বিশ্বজগৎ বস্তুর সমষ্টি, এটা নয়, উনি জ্ঞাত ছিলেন বিশ্বজগৎ হচ্ছে বস্তুর সমষ্টি, কিন্তু উনি ঘটনার সমষ্টি বললেন। এর কারণ উনি বলছেন, উনি দাবি করছেন যে আমি বস্তুর সমষ্টি না বলে আমি ঘটনার সমষ্টি বলছি, এই কারণে যে যদি আমি বস্তুর সমষ্টি বলি বিশ্ব জগৎকে, তাহলে বাস্তবতা সম্পর্কে বা রিয়ালিটি সম্পর্কে আমার ধারণা জন্মাবে না। আমি সত্যতা বাস্তব জগৎকে সত্য হিসাবে জানতে পারবো না, আমি শুধুমাত্র নিছক বর্ণনা হিসাবে জানতে পারবো যদি আমি বস্তুর সমষ্টি বলি। ধরো আমি তোমাকে বলছি, যদি আমি বলি বস্তুর সমষ্টি কিরকম, আমি যদি বলি এই জগতে একটি বিড়াল রয়েছে, একটি কুকুর রয়েছে, একটি ইঁদুর রয়েছে, তুমি কিছু জানতে পারলে বা তোমাদের কিছু ধারণা হবে? জাস্ট তোমরা এক একটা অবজেক্টকে জাস্ট বলছো এই জগতে রয়েছে। কিন্তু যদি আমি বলি হ্যাঁ যে বিড়ালটি ইঁদুরের উপরে বসে আছে, বিড়ালটি ইঁদুরের উপরে বসে আছে, তাহলে একটা কিন্তু তোমার মাথায় একটা মেন্টাল ইমেজে তৈরি হয়। তো এটা আমি পরে তোমাদেরকে একটা এক্সাম্পলের সাথে বোঝানোর চেষ্টা করব। আগে আমরা এগুলো করে নিই, করে শুনি। হ্যাঁ, তো তারপর কি বলছে, ফর হিম দা ওয়ার্ল্ড ইজ টোটালিটি অফ ফ্যাক্টস নট অফ থিংস, এটা আমি প্রথমেই বললাম। অ্যাকর্ডিং টু হিম আ ফ্যাক্ট ক্যান ক্রিয়েট আ মেন্টাল ইমেজ ইন হিউম্যান মাইন্ড অফ দ্যাট রিয়ালিটি। A fact can be either true or false, but things are not. Fact, according to Wittgenstein, is the existence of state of affairs. দেখো, according to him, a fact can create a mental image. মানে একটি ঘটনা কি করতে পারে? একটি ঘটনা একটি মানসিক চিত্র তৈরি করতে পারে বা নিয়ে আসতে পারে, কিন্তু একটি থিং বা একটি বস্তু এটা করতে পারে না। A fact can be either true or false, but things are not. মানে একটি ঘটনা সত্য বা মিথ্যা হতে পারে। যদি বলি এখন বৃষ্টি হচ্ছে, তাহলে যদি বৃষ্টি হয় তাহলে এটা সত্য হবে, আর যদি না হয় তাহলে এটা মিথ্যা হবে। এটি একটি ঘটনা, কিন্তু একটা বস্তু নিজে নিজে সত্য বা মিথ্যা হতে পারে না। আমি যদি বলি ল্যাপটপ, ল্যাপটপ নিজে নিজে সত্য বা মিথ্যা হতে পারে না। আমি যদি বলি ফোন, ফোন নিজে নিজেই মিথ্যা বা সত্য হতে পারে না। তাই বলছে a fact can be either true or false, but things are not. তারপরে পয়েন্ট আছে, দেখো, fact according to Wittgenstein is the existence of state of affairs. মানে ঘটনা কি বলছেন, ঘটনা বলতে উনি বলছেন যে এটা হচ্ছে পরিস্থিতির, মানে অস্তিত্বশীল পরিস্থিতিগুলাকেই ঘটনা বলছেন। দেখো, a state of affairs is a combination of objects. তাহলে একটা পরিস্থিতি কি? একটা পরিস্থিতি হচ্ছে কতগুলি বস্তুর সমাহার বা কম্বিনেশন, যেটাকে আমরা বলি। Objects are simple but state of affairs are complex. এবার দেখো, এখানে বস্তু কি? বস্তু হচ্ছে সরল, কিন্তু এই যে পরিস্থিতি বা বস্তুস্থিতিগুলি কি, সিচুয়েশন গুলি হচ্ছে জটিল। আমি ডিফারেন্স গুলো দেখানোর চেষ্টা করেছি তোমাদের। স্টেট অফ অ্যাফেয়ার্স আর টু টাইপস, এক্সিস্টেন্স এন্ড নন এক্সিস্টেন্স। আর এক্সিস্টেন্স কে আমরা কি বলতে পারি? পজিটিভ বলতে পারি। নন এক্সিস্টেন্স কে আমরা নেগেটিভ বলতে পারি। মানে এরকমও তো কোনো স্টেট অফ অ্যাফেয়ার্স আমরা সিচুয়েশন কল্পনাই করতে পারি যেটা এখন নেই। আমি যদি বলি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নাও হতে পারে, তো এটা নন এক্সিস্টেন্স হয়ে যাবে বা নেগেটিভ হয়ে যাবে। আর যদি আসলে বৃষ্টি হয় আর এটা যদি একটা সিচুয়েশন হয় যে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা অস্তিত্বশীল হয়ে যাবে না, যে বৃষ্টি হচ্ছে, এই স্টেট অফ অ্যাফেয়ার্সটা আমার এক্সিস্ট করছে। তারপরে দেখো, ফর উইটগেনস্টাইন দ্য এক্সিস্টেন্স এন্ড নন এক্সিস্টেন্স অফ স্টেট অফ অ্যাফেয়ার্স ইজ রেয়ার, এটা উনি পরে বলছেন। এবার একটা সুন্দর উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। একটু আগে আমি যেটা বললাম যে বিশ্ব জগৎকে কেন উনি বস্তুর সমষ্টি না বলে ঘটনার সমষ্টি বললেন। দেখো, আমি একটি আমাদের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর কান্তিলাল দাস স্যারের বই থেকে পড়েছি। ওনার একটি বই বিংশ শতাব্দীর বিশ্লেষণমূলক দর্শন এবং ভাষা দর্শন, যে বইটি উনি লিখেছেন ডক্টর কান্তিলাল দাস স্যার, ওখানে উনি এই উপমাটি দেওয়ার চেষ্টা করেছেন, উপমা কেন বলছি, উদাহরণটি দেওয়ার চেষ্টা করছেন যে ধরো দর্শন বিভাগের কোনো একটা ছাত্রী কি করছেন, তার দর্শন বিভাগ সম্পর্কে বর্ণনা দিবেন, বা দর্শন বিভাগের একজন ছাত্র ভাবতে পারো বা একজন ছাত্রী ইমাজিন করতে পারো, তার দর্শন বিভাগের বা ফিলোসফি ডিপার্টমেন্টে বর্ণনা দিবেন, ডিসক্রাইব করবেন। ঠিক আছে, কার কাছে দিবেন? তার মার কাছে। এবার দেখো, একজন দর্শন বিভাগের ছাত্রী তার মার কাছে যে দর্শন বিভাগের বর্ণনাটা দিবেন, সেটা সে দুই দিক দিয়ে দিতে পারে। একটা হচ্ছে বস্তুর সমষ্টি হিসাবে, অপরটি হচ্ছে ঘটনার সমষ্টি হিসাবে। এবার প্রথমত আমরা ভেবে নিলাম যে উনি ওই মেয়েটি বা ওই ছাত্রীটি কি করলো, বস্তুর সমষ্টি হিসেবে দর্শন বিভাগের বর্ণনা দেওয়ার চেষ্টা করলো। তো কি বলবে তার মাকে? তার মাকে বলবে যে দর্শন বিভাগে কি রয়েছে, দুটি টেবিল রয়েছে, একটি চেয়ার রয়েছে, কিছু ফ্যান রয়েছে, বোর্ড রয়েছে,
ডাস্টার রয়েছে, এইসব বলবে, এলোমেলো ভাবে বলে যাবে, শুধু বস্তু নামগুলি বলে যাবে। এতে কি হবে, এতে ওর মা জানতে পারবে যে দর্শন বিভাগের মধ্যে এই বস্তুগুলি রয়েছে। এর বাইরে কিন্তু কোন রকম মানসিক চিত্র, যাকে আমরা মেন্টাল পিকচার হিসেবে বলতে পারি, মেন্টাল পিকচার বলে কোনো কিছু তার মাথায় আসবে না। শুধুমাত্র এটা আসবে যে কিছু বস্তু রয়েছে, এই বস্তুগুলি রয়েছে, এটা জানতে পারবে। এটা ছিল একটা নিছক বর্ণনা যে দর্শন বিভাগে এইসব বস্তু রয়েছে। এবার উইটগেনস্টাইন বলছেন যে সেই মেয়েটি বা সেই ছাত্রীটি দ্বিতীয় দিক দিয়েও বর্ণনা দিতে পারতো। দ্বিতীয় দিক বলতে এখানে যেটা হচ্ছে ঘটনার সমষ্টি হিসাবে, মানে বাস্তব জগতের যে ঘটনাগুলি রয়েছে এর সমষ্টি হিসাবে কিন্তু দর্শন বিভাগের বর্ণনা দিতে পারতো। কিভাবে সেটা সে বলতে পারতো যে মা, আমরা বা আমি যখন দর্শন বিভাগে প্রবেশ করি, ধরো আমরা কথাটা ইউজ করি তাহলে ভালো হবে। আমরা যখন দর্শন বিভাগে প্রবেশ করি তখন ঠিক ডান সাইডের দেওয়ালে কি রয়েছে, ডান সাইডের দেওয়ালে একটি স্মার্ট বোর্ড রয়েছে। সেই স্মার্ট বোর্ডের ঠিক নিচে স্যারের বসার জন্য একটা চেয়ার রয়েছে। সেই চেয়ারের ঠিক সামনে একটা টেবিল রয়েছে, টেবিলের উপরে ডাস্টার রাখা আছে বা ডাস্টার রয়েছে এবং দুটি কলম রয়েছে, এবং সামনে আরো চারটে সারি বেঞ্চ রয়েছে। মানে সেই রুমের কথা বর্ণনা দিচ্ছে, সামনে আরো 4টি সারি বেঞ্চ রয়েছে ছাত্রছাত্রীদের বসার জন্য বা আমাদের বসার জন্য, এবং পিছনের দেওয়ালে 2টি ফ্যান রয়েছে। আর বা সাইডের দেওয়ালে, মানে বসার বা সাইডের দেওয়ালে 4টি জানালা, ডান সাইডের দেওয়ালে 3টি জানালা রয়েছে। এই যে এখন ডেসক্রিপশনটা দিল বা বর্ণনাটা করলো ঘটনার সমষ্টি হিসাবে, তো কি হলো, তার মায়ের মনে বা তার মায়ের কি হবে, একটা মানসিক চিত্র হবে, মানসিক চিত্র সম্বন্ধে একটা জ্ঞান হবে। মানে ভাবতে পারো যে তার মায়ের মনে একটা মানসিক চিত্র উৎপন্ন হয়েছে। মানে এখন তার মা চাইলে, তার মা যদি একজন কি হয়, আর্টিস্ট হয়, তাহলে সে কি করতে পারে, এই ডিসক্রিপশন শুনে কিন্তু এটা আর্ট করে নিতে পারবে, কারণ তার মাথায় অলরেডি একটা পিকচার তৈরি হয়ে গেছে দর্শন বিভাগটা কি রকম। কিন্তু যখনই সে ঘটনার সমষ্টি না বলে শুধু বস্তুর সমষ্টি বলছিল, তখন কিন্তু তার মায়ের মাথায় এরকম কোনো চিত্র বা পিকচার আসেনি। এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যাঁ, বুঝতে না পারলে বলবে। দেখো, এরপরে যেটা আসছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্ল্ড বা রিয়ালিটি। আমি একটু আগেই বলেছি যে ওয়ার্ল্ড আর রিয়ালিটি কিন্তু এক, মানে বিশ্ব আর বাস্তবতাকে কিন্তু এক বলেছেন, অভিন্ন। ঠিক আছে, বাস্তব বাস্তব আর বাস্তবতা আর বিশ্ব দুটোই কিন্তু এক জিনিস, এই দুটোই এক জিনিস, তাই ব্র্যাকেট রাখছি। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্ল্ড, তো ভাষা এবং বিশ্ব এর মধ্যে সম্পর্ক স্থাপন করাই ছিল উইটগেনস্টাইনের একমাত্র লক্ষ্য বা তার দর্শনের একমাত্র লক্ষ্য ছিল এটাই। দেখো এখানে আমি নোট করে দিয়েছি, অ্যাকর্ডিং টু উইটগেনস্টাইন ওয়ার্ল্ড অ্যান্ড রিয়ালিটি আর ওয়ান অ্যান্ড দ্য সেম। দেখো, এই ভাষা এবং বিশ্ব সম্পর্কে জানতে গেলে, তাদের সম্পর্কটাকে জানতে গেলে, আমাদের ভাষা আর বিশ্ব সম্পর্কে বলতে গেলে আমাদের 3টা বিষয় জানতে হবে। একটা হচ্ছে কি, দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ, মানে ভাষার স্বরূপটা কি। দ্বিতীয়ত হচ্ছে দ্য নেচার অফ দ্য ওয়ার্ল্ড, মানে বাস্তবতা বা জগতের স্বরূপটা কি। তৃতীয়ত হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্ল্ড, মানে একটু আগে যেটা বললাম যে এই ভাষা এবং বিশ্ব সম্পর্কে, মানে ভাষা এবং বিশ্বের মধ্যে সম্পর্কটা কি। তো দেখো, ভাষা আর বিশ্বকে জানতে হলে আমাদের 3টা জিনিস জানা দরকার বা 3টা জিনিসের ধারণাটাকে স্পষ্ট করা দরকার। এই 3টি জিনিস হচ্ছে প্রথমত ভাষার স্বরূপটা কি, তার বিশ্বের স্বরূপটা কি, এবং এই ভাষা আর বিশ্বের মধ্যে সম্পর্কটা কি। এই 3টি জিনিস স্যার কিছু শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ওয়াইফাই, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কারেন্ট চলে গেল, তো ওয়াইফাই অফ হয়ে গেল, তো আমি ফোন দিয়ে কানেক্ট। আচ্ছা ঠিক আছে, বলবে
হ্যাঁ, তো আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে তার দর্শন জানতে গেলে আমাদের ভাষা আর জগৎ বা বিশ্বকে জানতে হলে আমাদের তিনটি জিনিস মাথায় রাখা দরকার, যে ভাষার স্বরূপ কি, জগতের স্বরূপ কি, এবং ভাষা আর জগতের মধ্যে সম্পর্ক কি। এরপর আমরা দেখো এই তিনটি জিনিস কিভাবে ব্যাখ্যা করছেন এটা আমি পড়ে আসি। দেখো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওয়েট ভাষা মানে এই বিশ্ব জগৎকে জানতে হলে যে ভাষার দরকার সেটা হচ্ছে কি বাচনিক ভাষা হবে। কি ভাষা হবে? বাচনিক ভাষা হবে। সরি আমার লেখা বাচনিক ভাষা, হ্যাঁ, যেটাকে আমরা প্রপোজিশনাল অফ ল্যাঙ্গুয়েজ, সরি দ্য নেচার অফ প্রপোজিশনাল ল্যাঙ্গুয়েজ। মানে বাচনিক ভাষা জানতে হলে আমাদের তার স্বরূপটা জানা দরকার। এবার তার স্বরূপটা যে জানবো, মানে বাচনিক ভাষার স্বরূপ জানার আগে আমাদেরকে জানতে হবে যে বচনটা কি, তাই না? আমরা প্রপোজিশনাল ল্যাঙ্গুয়েজ যদি জানতে চাই তো প্রপোজিশনাল ল্যাঙ্গুয়েজের নেচারটা জানা দরকার। তার নেচার জানার আগে আমাদেরকে তো এটা জানা দরকার, মানে আমরা পার্ট করছি, অ্যানালাইজ করছি, তো আমাদের কি জানা দরকার? আমাদের প্রপোজিশনটা জানা দরকার, তাই না? তো প্রপোজিশন বলতে উনি কি বুঝাচ্ছেন? তো দেখো সাধারণ ভাষায় প্রপোজিশন হচ্ছে কি, সাধারণ ভাষায় প্রপোজিশনটা হচ্ছে হ্যাঁ, সাধারণ ভাষায় বচন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বাক্যের অর্থকে কিন্তু বচন বলা হয়, বাক্যের অর্থকে বচন বলা হয়। কিন্তু উইটগেনস্টাইনের ভাষায় বাক্য আর বচন আমরা এক অর্থে মেনে নিব, বাক্য আর বচনকে এক নিব। তো উইটগেনস্টাইনের ভাষায় বচন বলতে কি, বচন বলতে উনি বলছেন বচন হবে যৌক্তিক অর্থে। যৌক্তিক অর্থে কেন বললেন? যৌক্তিক অর্থে বচন হলে কি হবে? সত্য অথবা মিথ্যা হবে। তার মানে ওনার মতে বচন হতে গেলে বচনটা হয় সত্য হবে, না হয় মিথ্যা হবে। আচ্ছা দেখো, আমরা যদি বাক্যের অর্থ হিসেবে বচনকে গ্রহণ করতাম তাহলে কি হতো? বাক্যের অর্থ মানে কোনো বচন এরকম, সরি, কোনো বাক্য এরকমও আমরা পাই যেটার কিন্তু অর্থ ঠিক থাকে কিন্তু সেটা সত্য না মিথ্যা সেটা কিন্তু আমরা যাচাই করতে পারবো না, এরকম অনেক বাক্য রয়েছে। হ্যাঁ, যেরকম যদি বলা হয়, তোমরা তোমরাই ভাবতে পারবে এটা, যে এরকম অনেক বাক্য বা বচন আমরা পেতে পারি যেটার কি, যেটার অর্থ থাকতে পারে বা সেন্স থাকতে পারে কিন্তু সেটা সত্য না মিথ্যা সেটা আমরা যাচাই করতে পারবো না। তো উইটগেনস্টাইনের ভাষায় এরকম কিন্তু বচন হলে চলবে না, বচন হতে গেলে যৌক্তিক অর্থে বচন হতে হবে। আর যৌক্তিক অর্থে বচন হলে সেটা সত্য অথবা মিথ্যা। যেহেতু তার বচন সত্য অথবা মিথ্যা হবে, হয় সত্য হবে না হয় মিথ্যা হবে, সেহেতু তার বচন দিয়ে তৈরি ভাষাও কিন্তু মিথ্যা হবে। আর যেহেতু সত্য হবে সেই তার ভাষা দিয়ে এই জগৎকে জানাটাও কিন্তু সত্য বা মিথ্যা হবে। আর যা সত্য আর মিথ্যা হয় তা কিন্তু অর্থহীন, যা সত্য হয় তা কিন্তু অর্থপূর্ণ। যদি বচন বা বাচনিক ভাষা অর্থপূর্ণ হয় তাহলে তার ভাষার মাধ্যমে এই বাস্তব জগৎকে জানাটা কিন্তু অর্থপূর্ণ হয়। এটুকু হ্যালো, হ্যাঁ, তো আমি বললাম ভাষা হচ্ছে কি, ভাষা হতে গেলে বাচনিক ভাষা বা প্রপোজিশনাল ল্যাঙ্গুয়েজ হতে হবে। প্রপোজিশনাল ল্যাঙ্গুয়েজের কি জানতে পারলাম যে প্রপোজিশন কি, প্রপোজিশনটা এদার ট্রু এদার ফলস হতে হবে। তো এদার ট্রু ফলস হবে, তো ট্রু আর ফলস হলে সেটা কি হবে? মানে বচনটা যদি সত্য আর মিথ্যা হয় তাহলে বচন দিয়ে তৈরি ভাষাটাও সত্য আর মিথ্যা হবে। আর ভাষা সত্য মিথ্যা হলে তার ভাষার মাধ্যমে যে জগৎ বা বাস্তবতাকে আমরা জানছি বা বিশ্বকে জানছি সেটাও কিন্তু সত্য আর মিথ্যা হবে। আর সত্য আর মিথ্যার প্রসঙ্গ আসলেই কিন্তু সেটা কি হয়? সেটা অর্থপূর্ণ হয়। আর সত্য মিথ্যা সেটা মিনিংলেস। রাসেলের ভাষাও কিন্তু এটা আছে, যারা সত্য না মিথ্যাও না সেটা কিন্তু এদার ফলস।
মানে বচন সত্য বা মিথ্যা হতে পারে, এর বাইরে কিছু হতে পারে না। থার্ড রিয়ালিম নেই এখানে। তো যাক, এটা ভাষার স্বরূপ আমরা জানতে পারলাম। এবার দেখো ভাষা স্বরূপের ক্ষেত্রে এই যে ভাষা যেটা সত্য বা মিথ্যা হবে, তাহলে এটা কি সাধারণ ভাষা? তো এটা উইটগেনস্টাইন বলছে এটা কোনো সাধারণ ভাষা নয়, এটা হচ্ছে বানানো ভাষা, যেটাকে আমরা কনস্ট্রাক্টেড ল্যাঙ্গুয়েজ বলতে পারি। এটা হচ্ছে বানানো ভাষা বা কৃত্রিম ভাষা, যেটার একটা কি থাকছে, এই ভাষার মধ্যে একটা রুলস থাকছে, রেগুলেশন থাকছে, রেস্ট্রিকশন থাকছে, কৃত্রিম ভাষা। তো এই ভাষাকে আমরা কি বলতে পারি? আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের বানানো বানানো ভাষা। এটা কিন্তু অর্ডিনারি বা প্রাকৃতিক, যেটা সাধারণ ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ নয়। তো উনি এখানে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজকে কিন্তু বর্জন করছেন, ডিনাই করছেন, বা সাধারণ ভাষাকে বাদ দিচ্ছেন। এখানে সাধারণ ভাষার পরিবর্তে যে ভাষার কথা বলছেন, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলছেন, সেটা হচ্ছে এক কৃত্রিম ভাষা, রাইট? তো ভাষার স্বরূপ জানতে গিয়ে আমরা এইসব জানলাম যে ভাষা হতে গেলে সেটা বাচনিক ভাষা হবে। বাচনিক ভাষার স্বরূপ কি, তার আগে আমরা বচনের স্বরূপ জানলাম। বচন থেকে যেহেতু বচন সত্য আর মিথ্যা হবে, বচন সত্য আর মিথ্যা হলে তার ভাষাটাও সত্য আর মিথ্যা হবে, ভাষা সত্য মিথ্যা হলে এই জগৎটাও সত্য আর মিথ্যা হবে। আর যা সত্য আর মিথ্যা হতে পারে তা কিন্তু অর্থপূর্ণ। এরপর উনি বললেন যে এটা একটা কৃত্রিম ভাষা বা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা এর ফলে উনি কিন্তু অরিজিনাল ল্যাঙ্গুয়েজকে কিন্তু বাদ দিচ্ছেন, সাধারণ ভাষাকে কিন্তু ডিনাই করছেন। দেখো, দ্য নেচার অফ দ্য ওয়ার্ল্ড। এবার জগৎ সম্পর্কে উনি কি বলছেন, এই বাস্তবতা সম্পর্কে কি বলছেন? আমি আগেই বলেছি জগৎ হচ্ছে কতগুলি ঘটনার সমষ্টি, বস্তু সমষ্টি নয়। এবার ঘটনা বলতে কি? ঘটনা বলতে আমি বললাম যে ঘটনা হচ্ছে বস্তুর ঘটনা হচ্ছে তাই যা কিনা হয়েছে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমার টেবিলের উপরে ব্যাগটি রাখা আছে, টেবিলের উপরে ব্যাগটি রাখা আছে, এটি একটি ঘটনা, ঠিক আছে? আর এরকম ঘটনা, ধরো টেবিলের উপরে ব্যাগটি রাখা আছে, বা বাইকের উপরে মানুষটি রয়েছে, বা আলমারির উপরে টিভিটি রয়েছে, এইগুলি এক একটি ঘটনা। আর এই ঘটনার সমষ্টি হচ্ছে কি বিশ্বজগৎ বা ওয়ার্ল্ড, ঠিক আছে? এবার তোমরা বলো যে যদি বিশ্বজগৎকে জানতে হয় আমাদের কার প্রেক্ষাপটে জানতে হবে? ঘটনার প্রেক্ষাপটে, যেহেতু বিশ্বজগৎ হচ্ছে ঘটনার সমষ্টি। আর ঘটনা আবার কার সমষ্টি? ঘটনা হচ্ছে পরিস্থিতির সমষ্টি, বা পরিস্থিতির আরেকটা দিক হচ্ছে ঘটনা। এবার এই পরিস্থিতি বা বস্তু স্থিতি, পরিস্থিতিকে আমরা বস্তু স্থিতি রূপেও জানি। এই পরিস্থিতি বা বস্তু স্থিতি, যেটাকে স্টেট অফ অ্যাফেয়ার্স বলা হয় ইংরেজি থেকে, এই স্টেট অফ অ্যাফেয়ার্স গুলি কি? এগুলি হচ্ছে কতগুলি বস্তুর সমষ্টি। মানে দেখো, বিশ্বর পরে কি আসে? বিশ্বর পরে ঘটনা আসে, মানে ঘটনার মাধ্যমে ঘটনার সমষ্টি হচ্ছে বিশ্ব। আবার ঘটনা কার সমষ্টি? কতগুলি পরিস্থিতির সমষ্টি বা আরেকটি রূপ হচ্ছে ঘটনা। এবার এই পরিস্থিতি কার সমষ্টি? সেটা হচ্ছে বস্তুগুলির সমষ্টি বা বস্তুর সমষ্টি। এবার দেখো কোনো কিছু কোনো বস্তু ছাড়া কি পরিস্থিতি গঠন হতে পারে? প্রশ্ন হচ্ছে এটা, কোনো বস্তু ছাড়া কি কোনোদিন কোনো পরিস্থিতি গঠন হতে পারে? মানে পরিস্থিতি বলতে তোমরা এটা ভাবো যে আমার বেডের উপরে ল্যাপটপ আছে, আমার বেডের উপরে ল্যাপটপ আছে, এটা একটা পরিস্থিতি, ঠিক আছে? এবার বস্তু ছাড়া কি এটা পসিবল? হ্যালো, না স্যার। এক সেকেন্ড আমি ডিসকানেক্ট করছি। নেটওয়ার্কটা চলে গেছে। হ্যাঁ, আমি যেটা বললাম যে বস্তু ছাড়া কিন্তু কোন রকম পরিস্থিতি হওয়াটা সম্ভব নয়, কারণ পরিস্থিতি হতে গেলে বস্তুকে লাগবে। যেহেতু বস্তুর সমষ্টি হচ্ছে পরিস্থিতি, তো বস্তু ছাড়া কিভাবে একটা পরিস্থিতি থাকতে পারে? এবার এটা যেরকম সত্য, বস্তু ছাড়া পরিস্থিতি থাকতে পারে না, কিন্তু কোনো পরিস্থিতি ছাড়া আবার কোনো বস্তু থাকতে পারে না, এটাও তেমনই সত্য। কথাটাকে এইভাবে বুঝে যাক। ধরো তোমরা ভাবতে পারো যে কোনো বস্তু ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, মানে নিজে নিজেই অস্তিত্বশীল হতে পারে। তোমরা বলতে পারো যে একটা মোবাইল ফোন এমনিতেই তো অস্তিত্বশীল, বা একটা ল্যাপটপ নিজে নিজেই তো অস্তিত্বশীল। কিন্তু আমি বলতে চাই
যে পরিস্থিতি ছাড়া কিন্তু একটা বস্তুও থাকতে পারে না, যেরকম বস্তু ছাড়া পরিস্থিতি থাকতে পারে না, অসম্ভব, সেরকম বস্তু ছাড়া কিন্তু পরিস্থিতিও থাকতে পারে না। পরিস্থিতি ছাড়া বস্তু থাকতে পারে না, বস্তু ছাড়া পরিস্থিতি থাকতে পারে না। এবার একটু আগে যে এক্সাম্পলটা নিলাম, বেডের উপরে ল্যাপটপ আছে, এটা একটা পরিস্থিতি। এবার ল্যাপটপ যে কোথায় থাকুক, সে বেডের উপরে থাকুক, মাটিতে থাকুক, কি আমার ছাদের উপরে থাকুক, সেটাও তো কোনো না কোনো বস্তুর সাথে রিলেটেড, তাই না? মানে কোনো না কোনো পরিস্থিতিতে থাকছি আলটিমেটলি। তো যেটা মূল বিষয় সেটা হচ্ছে বস্তু ছাড়া যেরকম পরিস্থিতি থাকতে পারে সেরকম পরিস্থিতি ছাড়া বস্তুও থাকতে পারে না। এবার এই পরিস্থিতি আর বস্তু, ঘটনা, তারপরে আছে কি বাস্তবতা, এইসব জিনিস কিন্তু মাথায় তোমাদের ঘুরপাক খাচ্ছে যে কোনটা কি জিনিস। আমি ক্লিয়ার করছি, একটু ওয়েট, যেখানে সম্পর্কটা কি সেটাও দেখানোর চেষ্টা করছি। তার আগে এখানে একটা জিনিস দেখে নাও, বচন হচ্ছে আণবিক বচন বা মৌল বচনের সমষ্টি, ছোট্ট ছোট বচনের সমষ্টি। বচন ছোট্ট ছোট বচন দিয়ে তৈরি, তাই না? যেরকম তোমরা ভাবতে পারো জটিল বচন এখানে মানে বিভিন্ন পরিস্থিতিকে এক করো। টেবিলের উপরে মোবাইল ফোন রয়েছে, এবং সাথে কি রয়েছে, এবং সাথে ল্যাপটপ রয়েছে, দুটি কলম রয়েছে, এটা একটা জটিল বচন, ঠিক আছে? এর কিন্তু রয়েছে তিনটা। আমি কি বলবো, টেবিলের উপরে মোবাইল ফোন রয়েছে, ল্যাপটপ রয়েছে, দুটি কলম রয়েছে। তো আমরা এভাবে বলতে পারি না টেবিলের উপরে মোবাইল রয়েছে, একটা সিম্পল বা অ্যাটমিক প্রপোজিশন, টেবিলের উপরে মোবাইল ফোন রয়েছে। আমরা এভাবে বলতে পারি টেবিলের উপরে ল্যাপটপ রয়েছে, আমরা এভাবে বলতে পারি টেবিলের উপরে কলম রয়েছে, তাই না? কিন্তু যদি একসাথে বলি তো সেটাও একটা বচন, সেটা হবে আমাদের মেন প্রপোজিশন বা মূল বচন। আর মূল বচনের আবার অংশ থাকে, সেগুলোকে আমরা অ্যাটমিক প্রপোজিশন বলবো। কি পেলাম? একটা পেলাম, প্রথমে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আসতেছে, ল্যাঙ্গুয়েজের পরে কি আসতেছে, প্রপোজিশন আসতেছে, মেন প্রপোজিশন, তারপরে কি আসতেছে, অ্যাটমিক প্রপোজিশন, আমার লেখার বোর্ডটা নিতে হবে। অ্যাটমিক প্রপোজিশনের পরে কি আসবে দেখো, এবার দেখো, ভাষাকে বিশ্লেষণ করলে এইভাবে বুঝি, ভাষাকে বিশ্লেষণ করলে আমরা বচন পাই, বচনকে বিশ্লেষণ করলে আমরা আণবিক বচন বা ক্ষুদ্র বচন বা মৌল বচন পাই। আণবিক বচন মানে অ্যাটমিক প্রপোজিশন যেটাকে বলে, ছোট ছোট বচনগুলি। এবার এই আণবিক বচনকে ভাগ করলে আমরা কি পাই, আমরা নাম পাই। কি পাই? নেমস, নাম পাই। এবার দেখো, যখনই আমি বললাম একটা আণবিক বচন, ধরো আমি বললাম বিড়ালটি আমার বিছানার উপরে রয়েছে, বা বিড়ালটি বিছানার উপরে রয়েছে। তো এখানে আমি যে একটা আণবিক বচন বিড়ালটি বিছানার উপরে রয়েছে, এখানে আমি কিন্তু দুটি নাম পাচ্ছি। এই বচনটাকে যদি বিশ্লেষণ করি আমি কিন্তু দুটি নাম পাচ্ছি, একটা হচ্ছে বিড়াল, একটা হচ্ছে বিছানা। একটা বিড়াল, একটা বিছানা। তো এই দুটি নাম কি? এই দুটি নাম ছাড়া আর কিছু পাচ্ছি না একটা বচনের মধ্যে। তো এই নামগুলি কি? এই নামগুলি হচ্ছে বস্তু। এই নামগুলিকে কি বলেছেন? আর নেম মিনস এন অবজেক্ট। নাম বলতে বস্তুকে বোঝায়। ধরো তুমি যে কোনো নাম বলো, সেই নাম কোনো না কোনো বস্তুকে নির্দেশ করবে, রিফার করবে। আমি যদি ফোন বলি, ফোন বলতে ফোনকে রিফার করবে, ল্যাপটপ বললে ল্যাপটপকে রিফার করবে, আমি যদি ব্যাগ বলি ব্যাগকে রিফার করবে। আলটিমেটলি কোনো না নাম হলে সেটা কোনো না কোনো বস্তুর নাম হবে। তো নাম বলতে কি বোঝাচ্ছে? নাম বলতে বোঝাচ্ছে যে কোনো বস্তুর নাম। তো তোমরা আমাকে বলো যে আলটিমেটলি আমরা যেটা পেলাম, আমরা প্রথমে ভাষা পেলাম, তার মতে ভাষাকে জানতে গেলে আমাদের কি করতে হবে? ভাষা হচ্ছে কতগুলি বচনের সমষ্টি। এই বচনকে যখন আমরা বিশ্লেষণ করলাম তো কি পেলাম? কতগুলি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বচন পেলাম বা আণবিক বচন পেলাম, যেটা হচ্ছে অ্যাটমিক প্রপোজিশন। এই অ্যাটমিক প্রপোজিশন বা আণবিক বচনকে যখন আমরা ভাগ করলাম বা বিশ্লেষণ করলাম, তখন আমরা কিন্তু কতগুলি নাম পেলাম। আর এই নাম কি? এই নামগুলি হচ্ছে এক একটি বস্তু, তাই না? এই নামের অর্থ কি? এই নামের অর্থ হচ্ছে বস্তুকে বোঝায়। নাম কিন্তু বস্তুকে বোঝায়। আমি এখানে মেনশন করেছি, দেখো, আ নেম মিনস অ্যান অবজেক্ট। তারপরে দেখো দ্য কনসেপ্ট অফ রিলেশন, এটা আমি পরে আসছি। এবার তোমরা আমাকে বলো
যে নাম তো বস্তুকে বোঝাচ্ছে, তাই বলে কি কোনো কিছুর নাম দিয়ে কি কোনো একটা বচন তৈরি হতে পারবে? শুধুমাত্র একাধিক নামকে যদি আমরা এক করে দিই তাহলে বচন হয়ে যাবে? বলো। না, হবে না। হ্যাঁ, হবে না, একদম ঠিক। কেন হবে না? কারণ আমি যদি বলি সুমান, আমি যদি বলি সুমান, শুধু নাম বললে তো কোনো তার অর্থ বোঝাবেন না। হ্যাঁ, নাম বলতে অর্থ বোঝাবে, আর নামের অর্থ, নাম বলতে বোঝাচ্ছে যে নামের, সেই নামের কোনো বস্তু রয়েছে। আমি কি বললাম? নামের অর্থ হচ্ছে যে বস্তু হচ্ছে তার অর্থ। এবার আমি বলছি যে শুধুমাত্র নাম দিয়ে আমরা বচন গঠন করতে পারবো না, কারণ নিছক নাম দিয়ে কোনোদিনও বচন তৈরি হয় না। তো আমাদের কিসের দরকার হয়? যেরকম আমি এটা বলতে পারি যে বিড়ালটি মাদুরের উপর রয়েছে, বিড়ালটি মাদুরের উপর রয়েছে। তো এখানে আমরা কয়টি নাম পেলাম? বিড়াল আর মাদুর, আর এটা একটা কিন্তু বচন, বিড়ালটি মাদুরের উপর রয়েছে। এবার দেখো এই বচনটা সত্য বা মিথ্যা হতে পারে। যদি বিড়ালটি আসলেই মাদুরের উপরে থাকে তাহলে এটা কি হবে? সত্য হবে। আর যদি মাদুরের উপরে না থাকে তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। এটা প্রুভ হলো যে বচন সত্য আর মিথ্যা হয়। ঠিক আছে, এবার দেখো এটি একটি বচন। এবার এই বচনের মধ্যে দুটি নাম আছে, বিড়াল এবং মাদুর। এই বিড়াল আর মাদুরকে যদি আমি শুধু বলি বিড়াল আর মাদুর, বা দুটি জগতে দুটি বস্তু রয়েছে বিড়াল মাদুর, কোনো বচন হয় না। হ্যাঁ, বা বিড়াল আর মাদুর বললে কোনো বচন হয় না। কেন হয় না? এর মধ্যে একটা সম্পর্ক থাকে। এখানে চলে আসে দ্য কনসেপ্ট অফ রিলেশন। দেখো, বিড়াল আর মাদুরের মধ্যে একটা সম্পর্কর স্থানটা কিন্তু খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। যদি সম্পর্ককে না নিয়ে আসা হয়, যদি রিলেশনের ধারণাটাকে না নিয়ে আসা হয়, তাহলে কিন্তু কোনোদিনও বচন গঠন হতে পারে না। তো সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে একটি আরেকটির উপরে আছে, একটি আরেকটির উপরে আছে, এটা একটা সম্পর্ক। সম্পর্কটা একটি বস্তু আরেকটি বস্তুর উপরে আছে, এটি একটি সম্পর্ক। এখানে কে রয়েছে? বিড়ালটি মাদুরের উপর রয়েছে। তো বিড়ালটি মাদুরের উপর রয়েছে, এটা কি সম্পর্কের মাধ্যমে? এই একটি আরেকটি উপরে, একটি আরেকটির উপরে রয়েছে, এই সম্পর্কের মাধ্যমে এই বচনটি কি হয়েছে? উপস্থাপিত হয়েছে, বা বলতে পারো গঠন হয়েছে, তৈরি হয়েছে। এবার এখানে যে সম্পর্কের কথা বলা হলো, দুটি নামকে কে মানে কানেক্ট করে? একটা সম্পর্ক বা একটা রিলেশন কানেক্ট করে। তো পরবর্তীতে প্রশ্ন করা হলো, যদি সম্পর্ক এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে সম্পর্ক কেনই বা ভাষার উপাদান নয়, কেনই বা বচনের উপাদান নয়, তাই না? যে ভাষার মাধ্যমে আমরা বাস্তবতাকে জানবো, সেই ভাষার উপাদান তো হচ্ছে বচন। বচনকে আমরা বিশ্লেষিত করলে আমরা কি পাই? বচনকে বিশ্লেষিত করলে আমরা কতগুলো ছোট্ট ছোট্ট বচন পাই, সেই বচনগুলো বিশ্লেষণ করলে আমরা আলটিমেটলি নাম পাই। তো সম্পর্কের কথা কিন্তু কেন বলা হচ্ছে না, যেহেতু সম্পর্ক এতই গুরুত্বপূর্ণ? এটা হোল্ড করে রাখবে। এর আগে আমি একটা কথা মনে পড়লো, সেটা বলে দিই। তো এই যে আলটিমেটলি ল্যাঙ্গুয়েজ থেকে অ্যানালাইজ করে, মানে ভাষাকে বিশ্লেষণ করে বচন, বচনকে করে আণবিক বচন, তারপরে আমরা নাম পেলাম। তো এরপরে কি নামকে বিশ্লেষণ করলে কিছু পাওয়া যাবে? তো তোমরা হয়তো বলবে যে অবশ্যই পাওয়া যাবে, সেটা হচ্ছে বর্ণ। মানে একটা নামকে যদি আমরা বিশ্লেষণ করি সেটা হচ্ছে বর্ণ। তো উইটগেনস্টাইন এটা স্বীকার করেননি। উইটগেনস্টাইন বলছে নামকে বিশ্লেষণ করে আমরা বর্ণ পাই, তো আমরা নামকে আর বিশ্লেষণ করব না। নামকে কি বলেছেন? আনঅ্যানালাইজেবল। আ নেম ইজ অ্যান আনঅ্যানালাইজেবল, মানে একটি নাম হচ্ছে অবিশ্লেষিত, এবং নামকে ভাষার অবিশ্লেষিত ক্ষুদ্রতম অংশ হিসেবে স্বীকার করেছেন। আমি আবার বলছি লাইনটা শুদ্ধ করে, নামকে ভাষার অবিশ্লেষিত ক্ষুদ্রতম অংশ হিসেবে গ্রহণ করেছেন। তোমাদের কাছে এটা ক্লিয়ার হলো যে নামকে কি বলেছেন? নামকে বলেছেন ভাষার ক্ষুদ্রতম অবিশ্লেষিত অংশ। তো নামকে আর বিশ্লেষণ করা যায় না, এটা একটা একদিকে ছিল। এবার আমি যেটা তোমাদেরকে হোল্ড করে রাখতে বলেছিলাম, যে কেনই বা নামকে ভাষার বা বচনের উপাদান হিসেবে গ্রহণ করলো, বা এভাবে বলতে পারো ভাষার উপাদান হিসেবে নামকে গ্রহণ করলো আলটিমেটলি, কিন্তু সম্পর্ক কেন করলো না? তো এখানে একটা যুক্তি দিচ্ছেন যে সম্পর্ক হচ্ছে কি? সম্পর্ক হচ্ছে দুটি বস্তুর মধ্যে সম্পর্ক, বা দুটি নামের মধ্যে সম্পর্ক। সম্পর্কের এর বাইরে কিন্তু কোন রকম আর কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, এই যে নাম দুটিকে কানেক্ট করছে, এটা সব থেকে একটা বড় গুরুত্ব রয়েছে এখানে, কিন্তু এর বাইরে তো আর কোনো গুরুত্ব নেই। আমরা আলটিমেটলি কি পাচ্ছি? আমরা নাম পাচ্ছি, আমরা সম্পর্ককে পাচ্ছি না। আর নাম পাওয়া মানে কি? নাম হচ্ছে কোনো না কোনো বস্তুকে বোঝাচ্ছে, কোনো অবজেক্টকে রিফার করছে, তাই না? একটি নাম একটি বস্তুকে রিফার করে, আর একটি সম্পর্ক কিন্তু একটা বস্তুকে রিফার করে না। এই যে সম্পর্ক একটি একটির উপরে আছে, এটা কিন্তু কোনো কিছুকে রিফার করছে না, এটা জাস্ট একটা মেন্টাল রিলেশন বলতে পারো, মানসিক একটা
কি বলবো সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলতে পারো, যাই ভাবতে পারো, কিন্তু এটা আদৌ যে কোনো বস্তুকে রেফার করবে সেটা নয়। তো একটা সম্পর্ক আলটিমেটলি কোনো বস্তুকে রেফার করছে না, কোনো ব্যক্তিকে রেফার করছে না, কিন্তু হ্যাঁ সেই বস্তু বা ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করছে কে, সেই সম্পর্কটাই। তো এই কারণে উনি কি বলছেন যে সম্পর্ক ভাষার উপাদান নয়, ভাষার উপাদান হচ্ছে বচন, বচনকে বিশ্লেষণ করলে আমরা আণবিক বচন, তারপর নামকে আমরা পাই। তো এগুলি হচ্ছে ভাষার উপাদান, নেচার অফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, নেম এন্ড প্রপোজিশন। এবার দেখো, এবার আমি নামের আর বচনের মধ্যে পার্থক্য করেছি। প্রপোজিশন আর অলওয়েজ বি ট্রু অর ফলস বাট নেমস আর নট, যেটা তোমরা সবাই জানো। একটি বচন সত্য বা মিথ্যা হতে পারে, কিন্তু নামগুলি না হতে পারে। যে এক্সাম্পলটা আমি দিলাম যে বিড়ালটি মাদুরের উপরে রয়েছে, এটি সত্য বা মিথ্যা হতে পারে। হয় বিড়ালটি মাদুরের উপরে থাকলে এটি সত্য হবে, আর যদি মাদুরের উপরে না থাকে তাহলে এটি মিথ্যা হয়ে যাবে। না, ঠিক আছে, সব রিয়ালিটি। এখানে যে একটি বচন কি করতে পারে, বাস্তবতাকে চিত্রায়িত করতে পারে। কিভাবে? রিয়ালিটি, বাট বিড়াল নামক একটা বছর একটা অভিব্যক্তি কাজ করে, আমাদের একটা বোধ শক্তি জন্মায়, তাই না? কিন্তু নামের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু আসে না। বিড়াল 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 কিছু বুঝতে পারো, মাদুর 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 কিছু বুঝতে পারো, কিছুই বুঝবে না, কিছুই সেন্স হবে না। তাই বলছে সেন্সের যে রিলেশনটা সেটা প্রপোজিশনের সাথে, নামের সাথে না। মাথায় রাখবে এইগুলো পয়েন্ট। A proposition is a picture of reality, but a name only denotes an offset. Sense is related to propositions, but not to the names. Finally, names are like a point. On the other hand, propositions are like the arrow. মানে একটি পয়েন্ট, একটি বিন্দুর কি কাজ? বিন্দু মানে বিন্দু, তার কোনো কাজ নয়। সেটাকে আমরা বড় করতে পারি না, ভাবতেও পারি না, সেটা এক জায়গায় ফুল স্টপ। কিন্তু একটা লাইনকে আমরা ভাবতে পারি, মানে একটা লাইন বলতে একটা বাক্য বা বচন বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো প্রপোজিশনকে আমরা কি করতে পারি? প্রপোজিশনকে আমরা ভাবতে পারি, তার সম্বন্ধে আমাদের এক্সপ্রেশন জাগায় বা আমাদের একটা সেন্স হয়, কিন্তু একটা নামের ক্ষেত্রে এসব হয় না। এই যে ব্যাখ্যাগুলো দেখো, নেমস আর লাইক এ পয়েন্ট, আদার হ্যান্ড প্রপোজিশনস হচ্ছে অ্যারো, এই যে আমি এত সব দিয়েছি তোমাদের বোঝার জন্য, তোমাদের বোঝার জন্য, এই কারণে যে তোমরা বুঝতে পারো যে একটা নাম আর একটা বচনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। এরপর দেখো, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড ওয়ার্ল্ড। একটু আগে আমি তোমাদের বললাম যে ভাষা আর বাস্তবতা, দেখো ওয়ার্ল্ডের সাথে রিয়ালিটি কথা যুক্ত আছে। ভাষা আর বাস্তবতা কি জিনিস? দেখো এখানে যে অ্যারো গুলো রয়েছে না, প্রত্যেকটা সাম্যতার সম্বন্ধ, মানে সমান সমানের সম্বন্ধ। মানে ভাষা বলতে যা, বাস্তবতা বলতে তা। হ্যাঁ, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে এই দুটি কিন্তু অভিন্ন নয়, তার মানে এই দুটি হচ্ছে ভিন্ন। অবশ্যই উইটগেনস্টাইন এটা বলেছেন যে অন্যান্য দার্শনিকরা কি করেছেন, ভাষা এবং জগৎকে কিন্তু এক বলেছেন। অনেক দার্শনিক রয়েছেন বলেছেন যে ভাষাই হচ্ছে বাস্তবতা, ভাষাই হলো জগৎ, কিন্তু উইটগেনস্টাইন এটা করেননি। উইটগেনস্টাইন কি করেছেন? উইটগেনস্টাইন বলছেন যে ভাষা আর বাস্তবতা দুটি পৃথক সত্তা, তবে তারা সমান সমান। সমান সমান ইন দ্য সেন্স মানে কানেকশনটা সমান সমান। ভাষা দিয়ে আমরা কাকে জানি? বাস্তবতাকে জানি। অপরদিকে প্রপোজিশন দিয়ে আমরা কাকে জানি? ফ্যাক্টকে জানি। আমি আবার ঘুরিয়ে বলছি, অ্যাটমিক প্রপোজিশন সেটা আমরা স্টেট অফ অ্যাফেয়ার্স কে জানবো, নেম দিয়ে আমরা অফসেট কে জানবো। এবার নিচ থেকে আমরা যাই, দেখো একটি নাম কি করে? একটি নাম একটি বস্তুকে রিফার করে। আর নামের সমষ্টি কি? নামের সমষ্টি দিয়ে অ্যাটমিক প্রপোজিশন তৈরি হয়। এখানে অবজেক্টের সমষ্টি দিয়ে কি হয়? বস্তুর যে সমষ্টি, মানে অনেকগুলো বস্তু মিলিয়ে কি হয়? স্টেট অফ অ্যাফেয়ার্স তৈরি হয়, একটা সিচুয়েশন তৈরি হয়, তাই না? এদিকে একটা অ্যাটমিক প্রপোজিশন তৈরি হয়, মানে অনেকগুলো নাম দিয়ে অ্যাটমিক প্রপোজিশন, এখানে অবজেক্ট দিয়ে কি? স্টেট অফ অ্যাফেয়ার্স। তারপরে দেখো এই স্টেট অফ অ্যাফেয়ার্স এর সমষ্টি দিয়ে কি হয়? মানে পরিস্থিতি সম্বন্ধ দিয়ে ফ্যাক্ট বা ঘটনা তৈরি হয়।
আর এদিকে অনেকগুলো অ্যাটমিক প্রপোজিশন দিয়ে একটা প্রপোজিশন তৈরি হয়। দেন আমরা এই ফ্যাক্টের বা ঘটনার সমষ্টি, যেটা আমি শুরুতে বলেছিলাম, বিশ্ব হচ্ছে সেই সব বস্তু যা হয়েছে, বা অন্য দিক দিয়ে বললে বিশ্ব হচ্ছে ঘটনার সমষ্টি, বস্তুর সমষ্টি নয়। তো বিশ্ব কার সমষ্টি? ঘটনার সমষ্টি। তারপরে এইদিকে কি হচ্ছে? ভাষা হচ্ছে বচনের সমষ্টি। তো আলটিমেটলি আমরা কি পেলাম? ভাষা হচ্ছে, ভাষার সব থেকে নিম্নতম বা সবার নিচে যে স্তরে কে রয়েছে? নাম রয়েছে। আর জগতের সব থেকে নিচের স্তরে কে রয়েছে? অবজেক্ট বা বস্তু রয়েছে। অবজেক্ট। হ্যাঁ, কিছু বললে কেউ? না স্যার, ওই অবজেক্ট এটাই বলছি। হ্যাঁ, আমি এবার বলি যে এই অবজেক্ট, তোমরা পিকচার থিওরি অফ রিয়ালিটির কথা শুনেছো উইটগেনস্টাইনের? হ্যাঁ স্যার, বলো। এমএ তে পড়েছি। হ্যাঁ স্যার শুনেছি। স্যার পড়েছিলাম। হ্যাঁ শুনেছি। আচ্ছা বলো তো, পিকচার থিওরি বলতে কি বোঝানো হয়েছে এখানে? ঠিক আছে, আমার 10 টাকা কথা বলছি। হ্যাঁ বলো বলো। হ্যালো, আর শুনেছে বলে আর বলবে না এটা। শুনেছো তো কিছু একটা বলো, কি বুঝতে পারো পিকচার থিওরি অফ রিয়ালিটিটা কি অ্যাকচুয়ালি? তোমাদের কি ধারণা হয়? হ্যালো, দেখো দেরি হয়ে যাচ্ছে কিন্তু। না বলতে পারলে বলো যে স্যার আপনি বলুন, বা আমরা বলতে পারবো না, এমন একটা কিছু তো রেসপন্স করতে হবে, তাই না? স্যার স্যার মনে নেই, ভুলে গেছি। হ্যাঁ, তা আচ্ছা পিকচার বলতে আমরা কি বুঝি? পিকচার বলতে সাধারণত কি বোঝাই? কোনো ছবি, হ্যাঁ, পিকচার বলতে কোনো বস্তু বা কোনো ছবি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। পিকচার বলতে এই সুন্দর জগতের সুন্দর সুন্দর মানুষের সুন্দর সুন্দর আহ কি বলবো, বস্তুর ছবি। প্রত্যেকটা ছবি হচ্ছে এক একটা পিকচার। ইংরাজি থেকে পিকচার, বাংলায় ছবি। যাই হোক, তো ছবি কথাটাকে বা পিকচার কথাটাকে উনি মেটাফোর কি বলবো, মেটাফোরিক্যালি ইউজ করেছেন বা আলংকারিক অর্থে ইউজ করেছেন। পিকচার বলতে যে বাস্তব পিকচার হবে, ফিজিক্যাল পিকচার হবে তা নয়। ফিজিক্যাল পিকচার কোনটা? ফিজিক্যাল পিকচার হচ্ছে যেটা আমরা পাই আর কি, হাতে নাতে। তো এরকম পিকচার কিন্তু না। পিকচার বলতে এখানে একটা মেন্টাল ইমেজ কে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? মেন্টাল ইমেজ কে বুঝিয়েছেন। উনি যখন বলছেন যে বচন, বচনের কথা বলছেন না, বচন হলে কি হবে? বচন হচ্ছে, সরি বচন হলে কি হবে না, বচন হচ্ছে বাস্তবের চিত্র, বা ইংরেজি থেকে যেটা বলছেন আ পিকচার ইজ দ্য রিয়ালিটি অফ, সরি আ পিকচার, কি বলছি, আ প্রপোজিশন ইজ দ্য পিকচার অফ রিয়ালিটি। বচনকে বাস্তবতার একটা ছবি বা চিত্র বলতে পারো, এটা বলেছেন। বচনকে বাস্তবের একটা চিত্র বলে আখ্যায়িত করেছেন। এবার কি অর্থে করেছেন সেটা তো আমি একটু আগে বললাম, যে একটু আলংকারিক অর্থে চিত্র কথাটিকে ইউজ করেছেন। কিন্তু বচনকে চিত্র হিসেবে, বচনকে বাস্তবতার বা সততার চিত্র হিসেবে কেন উনি বললেন যে বচনই হচ্ছে বাস্তবতার চিত্র? তো এর মধ্যে আমাদের জানা দরকার না যে বচন কেন বাস্তবতার চিত্র? তো দেখো, যখনই আমরা বলি, এক সেকেন্ড সরি, যখনই বলি একটি উদাহরণের সাহায্যে, যে টেবিলের উপরে ভারতীয় দর্শন বইটি রয়েছে। টেবিলের উপরে ভারতীয় দর্শন বইটি রয়েছে, এটা কি একটা বচন? টেবিলের উপরে ভারতীয় দর্শন বইটি রয়েছে। বা শর্টকাটে তোমরা যদি এভাবে বলতে পারো, নাম উল্লেখ না করতে পারো, এভাবে বলতে পারো টেবিলের উপর বইটি রয়েছে, তাই তো? তো এবার টেবিলের উপরে বইটি রয়েছে, এটা একটা বচন। কিন্তু বচন আর বাক্য বলতে উনি এক বুঝেছেন, এটা মাথায় রাখবে। বচন বলতে যা, বাক্য বলতে তা। তো আমরা আমাদের সুবিধার্থে আমরা এখানে বাক্য কথাটাকে প্রিফার করছি এই কারণে, যে দেখো বচনের অর্থ বললে কিরকম হয়, বাক্যের অর্থ, বাক্যার সহজ কথা বলতে পারবো। যাই তো আমরা কি বললাম, বচন আর বাক্য কিন্তু এক। তো এই বাক্যটা কি ছিল? যে টেবিলের ওপর বইটি রয়েছে, বা বচনটি কি ছিল? টেবিলের ওপর বইটি রয়েছে। এবার এই বাক্যের একটা অবশ্যই অর্থ রয়েছে, তাই না? এই বাক্যের একটা অর্থ রয়েছে। বাক্যের অর্থ কি? বাক্যের অর্থ হচ্ছে যে এমন একটা বস্তু স্থিতি
বা পরিস্থিতি। আমি কি বললাম? টেবিলের ওপর বইটি রয়েছে, এই বাক্যের অর্থ বা বাক্যার্থ কি? এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিটা কি বোঝাবে? যে বইটি টেবিলের উপর থাকা বোঝাবে। কথাটা ক্লিয়ার হলো? এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিটা কি মানে বাস্তবে আসলে বইটি টেবিলের উপর থাকা বোঝাবে, এমন একটা পরিস্থিতি, রাইট? আর এই পরিস্থিতিতে অবশ্যই কি হবে? পজিটিভ হবে, মানে অস্তিত্বশীল হবে, নেগেটিভ না। তো আমি কি বললাম? আমি বললাম যে একটি বাক্য বললাম বা বচন বললাম যে টেবিলের উপর বইটি রয়েছে। এই বচনটা, এটা তো বচন, তাই না? এটা এই বচনের আবার কি রয়েছে? এই বচনের অর্থ রয়েছে বা এই বাক্যের অর্থ রয়েছে। তো বাক্যার্থটা কি? বাক্যার্থ হচ্ছে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিটা আসলেই কোনো সেই বইটিকে টেবিলের উপরে থাকা বোঝাবে। মানে একটা কথা আর একটা বাস্তব জিনিস, তাই না? আমি যখনই বলছি যে ল্যাপটপ, ল্যাপটপ একটা আমার কি বলবো, মানসিক ধারণা, বা এটা নামটা কি, নাম কি আসলেই ল্যাপটপ, না ল্যাপটপ আসলে আছে? তো ল্যাপটপ বলতে ল্যাপটপকে বোঝাচ্ছে বলেই না, ল্যাপটপের অর্থ হচ্ছে যে ল্যাপটপ নিজেই। তো সেরকমই ভাবে এখানে বুঝছো যে বাক্যটা হচ্ছে টেবিলের উপর বইটি রয়েছে, তার অর্থ কি? যে টেবিলের উপর বইটি থাকা আসলেই বোঝানো এরকম একটা পরিস্থিতি। এই যে পরিস্থিতি আর আমার বাক্য, এই পরিস্থিতি আর আমার বাক্য, বা এইভাবে বলো, বুঝতে পারো যে বাক্য আর বাক্যার্থের মধ্যে যে একটা সম্পর্ক, যখনই আমি বললাম যে টেবিলের উপর বইটি রয়েছে, অনেস্টলি বলবে তোমরা সবাই এটা ভেবেছো কিনা যে টেবিলের উপরে, ইমাজিন করতে পেরেছো কিনা যে টেবিলের উপর বইটি রয়েছে কিরকম ভাবে থাকে? মানে বাস্তবে যেরকম বইটিকে দেখতে পাও টেবিলের উপরে, সেরকমই তোমাদের একটা ধারণা চলে আসছে কিনা মাথার উপরে? হ্যাঁ স্যার। তোমাদের রেসপন্স করতে এতক্ষণ টাইম লাগে? তোমার বাচ্চাদের মতো করো খুব, মানে যাক। তো টেবিলের উপর বইটি রয়েছে বা টেবিলের উপর কলমটি রয়েছে, এর অর্থ হচ্ছে, এই বাক্যের অর্থ হচ্ছে এরকম একটা পরিস্থিতি, যেটা কি বোঝায়? যেটা কলমটি বা বইটিকে আসলে টেবিলের উপরে থাকা বোঝায়, এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা বস্তুস্থিতি, বা ইংরেজি থেকে যাকে বলবো এরকম একটা স্টেট অফ অ্যাফেয়ার্স থাকা দরকার। তো এই যে স্টেট অফ অ্যাফেয়ার্স, এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে স্টেট অফ অ্যাফেয়ার্স, মানে কি? এটা তো হচ্ছে বাক্যার্থ, মানে বাক্যের অর্থটাকে আমরা পরিস্থিতি বলি। তো বাক্যের অর্থটা যে আছে আর বাক্যটা যে ছিল আমার, এই দুটার মধ্যে যে একটা সম্পর্ক, বা এখানে যে আমার একটা মানসিক ধারণা তৈরি হলো, আমি যেই এই কথাটা শুনলাম বা বা আমি নিজে বলার সাথে সাথে যে আমার একটা মানসিক চিত্র অঙ্কিত হলো, সেটাই উনি বলছেন যে পিকচার থিওরি বা পিকচার থিওরি অফ রিয়ালিটি। পিকচার থিওরি অফ রিয়ালিটি বলতে উনি যা বলছেন এখানে, তাই আমি তোমাদেরকে বুঝালাম যে পিকচার থিওরি অফ রিয়ালিটি কি, আমরা কিভাবে পিকচার আকারে পাই। আমরা যখন বচন বললাম সেটা আমরা একটা মানে কথার মাধ্যমে বললাম, কিন্তু সেই কথাটা যে অ্যাকচুয়াল জিনিসটাকে ডিনোট করছে, সেই ডিনোট করছে কেন? কারণ সেটা তার অর্থ, সেই কারণে ডিনোট করছে। আর এই অর্থ আর বচন, মানে বচন আর বচনের অর্থ বা বাক্য বা বাক্যার্থ, এর মধ্যে যে সম্পর্ক স্থাপন করে, সেই থটটাই হচ্ছে পিকচার, সেটা হচ্ছে পিকচার। এবার দেখো, এবার উনি যখন বলছেন যে এই দুটির মধ্যে, বাক্য আর বাক্যার্থের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়, তখন কিন্তু আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে থট বা চিন্তন। মানে চিন্তনের কথা আসবে, যেহেতু আমরা পিকচারের কথা বলছি, সেটা তো একটা মানসিক প্রক্রিয়া না? তো চিন্তনের কথা যখন আসবে, তো উনি কি বলছেন? ভাষা হচ্ছে চিন্তন আর বাস্তবতার অন্তর্বোধ। মানে একদিকে ভাষা যেরকম চিন্তার সাথে জড়িত, অপর দিকে বাস্তবতার সাথে জড়িত। ভাষা দুই দিক দিয়ে, মানে মাঝখানে ভাষা দাঁড়িয়ে আছে, এভাবে ভাবো। ভাষা একদিক দিয়ে বাস্তবতাকে জানতে চাচ্ছে, একদিক দিয়ে আবার চিন্তার সাথে তার রিলেটেড রয়েছে, মানে চিন্তার সাথেও তার সম্পর্ক, আর জগতের সাথে বা বিশ্বের সাথেও তার সম্পর্ক। এইসব জিনিস তোমাদের ক্লিয়ার হলে বলো আমি, আর যদি আজকে এখানে যদি তোমাদের মানে হয়ে গেছে, তাহলে আমি অফ করি, নাহলে টাইম অনেকটা হয়ে গেছে। আর যদি তোমরা পড়তে চাও তাহলে আমি আরো কিছু বলতে পারি, নাহলে নেক্সট ডে
এটা তো 2-3টা ক্লাস লাগবে, উইটনেসটা 2টা ক্লাস তো লাগবে না। থাক স্যার আছে। আজকের কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। আচ্ছা, তোমরা বুঝতে পারলে কিনা বলো, মানে কিছু অসুবিধা? হ্যাঁ স্যার বুঝেছি। মোটামুটি বুঝেছি, আরেকবার ক্লাসের লেকচারটা শুনতে হবে, করতে হবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, পরিষ্কার হয়ে যাবে। এটা খুবই উইথগেনস্টাইন পড়ো, উইথগেনস্টাইনকে নিয়ে তোমরা রিসার্চও করতে পারো পরবর্তীতে, কোনো ব্যাপার না। মানে খুবই ভালো একটা বিষয়, যেটা রিসার্চের জন্য খুব ভালো হবে গবেষণা করবে। তো আশা করছি আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, তোমরা হয়তো একটু হলেও বুঝতে পেরেছো। এক সেকেন্ড ওয়েট, আমার একটা এদিকে, হ্যাঁ আচ্ছা আমি স্ক্রিনটা অফ করি, তাহলে তোমাদের কিছু ডাউট থাকলে বলতে পারো।